মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই, মুজিব নিহত হয়েছে। পিছনে লেগে গেছে আসিফ নজরুল, মানে কার পিছনে? সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিমের পিছনে। মানে আপনার এই দুইজনকে অতি দ্রুত আপনার গ্রেফতার কিংবা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে কে? আসিফ নজরুল। কারণ বাংলাদেশের রাজনীতি ক্রমশই যেন আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে। একটি মামুলি সাক্ষাৎকার, যে সাক্ষাৎকার নিয়ে আন্তর্জাতিক মহল কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গেছে, কারণ সেই সাক্ষাৎকারে এমন কিছু বলা হয়েছে যা প্রচলিত ধ্যান ধারণা ইতিহাসকে এক লহমায় বদলে দিতে পারে। ছাত্র জনতারা যে ঘটনা ঘটিয়েছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এটা 1947, তারপর হচ্ছে 71, 75, 2024, এগুলা একই সূত্রে গাঁথা। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে আর কিছুই বলার নেই। আজকের এই ভিডিওটি কিনে হয়তো আপনারা ইতিমধ্যেই কিছুটা আজ করতে পেরেছেন এই ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল দেখে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে মেজর ডালিম এবং ছাত্র সমন্বয়কদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন। তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যেতে চান ডক্টর ইউনূস আসিফ নজরুল সেনাপ্রধান। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন মেজর ডালিমের সঙ্গে সমন্বয়কদের কী সম্পর্ক এবং তাদের নিয়ে কী এমন চাঞ্চল্যকর তথ্য। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু জানতে পারবেন। বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে সমস্ত ভিডিও এক এক করে দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, পিছনে লেগে গেছে আসিফ নজরুল, মানে কার পিছনে? সাংবাদিক ইলিয়াস আর হচ্ছে মেজর ডালিমের পিছনে। মানে আপনার এই দুইজনকে অতি দ্রুত আপনার গ্রেফতার কিংবা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে কে? আসিফ নজরুল। কারণ বর্তমান বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, কারা ঘটাচ্ছে? এই সাংবাদিক ইলিয়াস কিংবা আরো যে যারা আছে। মানে মেজর ডালিমের যে বক্তব্য আপনার স্বাধীনতা নিয়ে, মানে স্বাধীনতায় আপনার 30 লক্ষ মানুষ মারা যায়নি, কিংবা আপনার লক্ষ লক্ষ মা বোনেরা তাদের ইজ্জত হারায়নি। মানে তার সন্দেহ হচ্ছে 4 থেকে 5 জন হারাইছে কিনা সেটাও নিয়ে নাকি তার সন্দেহ, এবং 30 লক্ষ না 3 লক্ষ প্রাণ হারাইছে কিনা এটা নিয়েও মেজর ডালিমের সন্দেহ। দর্শক বন্ধুরা, আসুন তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই একদম প্রমাণ সহকারে, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশে 1971 সালে যুদ্ধকালীন সময়ে কতজন নারী ধর্ষিত হয়েছেন সেটা নিয়ে মিথ্যাচার শুরু হয়েছে। এই বিষয়টি আলোচনা করার আগে চলুন আমরা ABC অর্থাৎ আমেরিকান স্টেট টেলিভিশন চ্যানেলের তৎকালীন একটি রিপোর্ট দেখে আসি, যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে হাজার হাজার বাঙালি নারীরা ধর্ষিত হয়েছিলেন, এবং আরও বলছেন যে সেখানে অনেক নারী, অসংখ্য নারী ধর্ষণের পর প্রেগনেন্ট হয়েছিলেন। এদের কয়েকজনকে তারা ক্যামেরায় দেখাচ্ছেন, এবং কিভাবে একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছিল সেখানে ABC কথা বলছেন। ABCকে টাকা খাইয়ে মিথ্যে কথা প্রচার করানোর মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের তখন ছিল না, এবং কোনো কারণও থাকতে পারে না, কারণ আমেরিকা যুদ্ধকালীন সময় আমাদের বিরুদ্ধে ছিল। Nothing which approaches the needs of that young, impoverished nation. And so the memory of what happened there may already be growing dim in many of us, but what did happen there will never be forgotten by the people of Bangladesh, especially the women. It was in villages like this that the Bengali liberation struggle caught fire, and it was in villages like this that the Pakistan army took its revenge. The villagers still speak of it, the men telling their stories of fighting, the children telling their stories of running and hiding. In it, the women who are silent, women like Sahiba. She is 16 years old, a widow, and pregnant with the child of a Pakistani soldier. Like thousands of women throughout Bangladesh, she is carrying the child she does not want. She says that her husband was in the Mukti Bahini. He was the commander of the force, in the village. And this army people were looking for him, and they had broken into her house to take him away, actually. And when they were dragging him out of the house, she started screaming and protesting and crying, trying to hold back her husband. And one of them turned back and raped her in front of her husband, who was forced to sit and watch with guns pointed at him. And later on, like many women who were raped by Pakistani soldiers, Sahiba is in disgrace among her people. Her parents take care of her, but they are certain that no man will ever marry her. Since January, many of the women ravaged by the Pakistani troops have been living in this house. They're being cared for by a government-sponsored women's rehabilitation group. Almost all of the women here are pregnant. They are very young, some only 13 years old. In a few cases, their parents have abandoned them. In others, their husbands have rejected them. About 70 have had abortions, and those who have had their babies plan to give them away. Most of the girls here were held prisoner by the Pakistani troops in the army barracks. For weeks, each day and each night, they were forced to submit to whatever the soldiers demanded. This is Rushanara, 14 years old and 7 months pregnant. She was abducted from her home in Dhaka and taken to the army barracks, where she remained for 3 months. She says there were nights when as many as 30 soldiers forced themselves on her. Sheikh Mujibur Rahman has said that these women are heroines.
But politics, the war, and even the liberation are not really the concerns of these women. They are the innocent victims of war, and the children they bear will share in their grief. This is Liz Parker, NBC News, in Dhaka. এছাড়াও আপনারা একটি নিউজ আইটেম দেখতে পাচ্ছেন যেখানে অসংখ্য মেয়েদেরকে এই বন্দি দশা থেকে মুক্ত করা হয়েছিল এবং যেখানে বলা হচ্ছে যে আমাদের নারীরা ধর্ষিতা প্রতি হতে একশো যে চুল কেটে সেই চুল দিয়ে গলায় ফাঁসি দিত, কারণ তাদেরকে উলঙ্গ করে রাখা হতো। কারণ বেশ কয়েকজন নারী পালাক্রমে ধর্ষণের শিকার হতে হতে একসময় শাড়ি দিয়ে সালোয়ার কামিজ দিয়ে আত্মহত্যা করতো। তা সেটা থাকাও যখন তাদেরকে উলঙ্গ করে রাখা হতো, তখন তারপরেও বেশ কয়েকজন নারী তারা নিজের চুল কেটে দাঁত দিয়ে কেটে তারা আত্মহত্যা করতো। এবিসি বলেছিল বাঙালিরা তা ভুলবে না, কিন্তু এখন জামাতের দোষর হয়েছে অনেক তথাকথিত বেঈমান স্বার্থবাদী মুক্তিযোদ্ধা নামের কলঙ্কও বটে, কারণ তারা ক্ষমতা চেয়েছিল, ক্ষমতা পায়নি বলে পাগল হয়ে গেছে এখন। কিন্তু আমরা তো মিথ্যে কথা ছড়াতে দেব না। 2023 সালে গার্ডিয়ান পত্রিকায় অগাস্ট মাসে ছাপানো হয়েছিল একজন নারী সাক্ষাৎকার, যার নাম রাখা হয়েছিল জেন রাধিকা, যে ইংল্যান্ডে থাকে। সে যুদ্ধকালীন সময় বাংলাদেশে জন্মেছিল, সে তার পরিচয় এখনো জানে না। তাকে ইংল্যান্ডে অ্যাডপ্ট নেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার একজন ডাক্তার, ক্যামেরা দেখতে পাচ্ছেন, উনি বিখ্যাত হয়েছিলেন কারণ যুদ্ধকালীন সময় অনেক নারীর লেট টাইম অ্যাবর্শনের জন্য উনি কাজ করেছিলেন। 1972 সালের মে মাসে নিউ ইয়র্ক টাইমসের একটি পত্রিকা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে বাংলাদেশে 4 লক্ষেরও বেশি নারী ধর্ষিত হয়েছে। আর সর্বোপরি যারা 1971 সালে যুদ্ধকালীন সময়ে 30 লক্ষ নয় 3 লক্ষ মানুষ মরেছে এবং 3 লক্ষ মানুষ মরার কথা বলে খুব স্বস্তি বোধ করে, এরাই হচ্ছে পাকিস্তানের বীজ। 1971 সালে যুদ্ধের পর বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। যুদ্ধের সরাসরি এবং কন্টিনিউইং কারণ হিসাবে এই দুর্ভিক্ষে মানুষের মৃত্যু সংযোজিত হবে পাকিস্তানি যুদ্ধের অ্যাট্রোসিটির বা জেনোসাইডের ফলাফল হিসাবে। -2 ফর্মুলার ট্রাম্পকার হিসাবে এই ডালিমকে ব্যবহার করা হচ্ছে, কারণ ডালিমরা চেয়েছিল বিএনপির কাছ থেকে ক্ষমতার ভাগ, কিন্তু সেই ভাগ তারা পায়নি। এই জন্য এখন জিয়া রহমান এবং বিএনপির বিরুদ্ধে ডালিমকে ব্যবহার করা হচ্ছে, কারণ ডালিম পাকিস্তানের আশ্রয় ছিল, তার বাপদের তো সে আর বেইমানি করতে পারে না। তাই গোলাম আজমের ছেলে যেমন বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদলাতে চায়, এই ডালিমও বদলাতে চায়। এই ডালিম স্বাধীনতা নিয়ে বাঙালিদের সাথে বেইমানি করে, কারণ এর জেদ, এই যুদ্ধ আমি করেছিলাম, সেই যুদ্ধের কোনো ফল আমি পেলাম না। আচ্ছা, এবার শুনেন, অনেকেই তো দেখলেন। সবার আগে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মুফাদ্দুল ইসলাম ভাইকে, কারণ মেজর ডালিমের বক্তব্যের পর থেকে আমাদের বাংলাদেশে মানে মেন 2টা বড় দল কি ক্রিমিনাল হয়ে গেছে, আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি। মানে একদম এই মেজর ডালিম আর সাংবাদিক ইলিয়াস, এই 2 জন মিলে আপনার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় 2টা দলকে কি মানুষের চোখে ক্রিমিনাল বানাই দিছে। কখন বানাই দিছে? একদম ডিরেক্ট মেন পয়েন্টে এসে। কি সেই পয়েন্ট? নির্বাচনে যেখানে নাকি সময় কিংবা আপনার কথাবার্তা চলতেছে। বাংলাদেশের রাজনীতি ক্রমশই যেন আনপ্রেডিক্টেবল হয়ে উঠছে। একটি মামুলি সাক্ষাৎকার, যে সাক্ষাৎকার নিয়ে আন্তর্জাতিক মহল কিন্তু কার্যত স্তব্ধ হয়ে গেছে, কারণ সেই সাক্ষাৎকারে এমন কিছু বলা হয়েছে যা প্রচলিত ধ্যান ধারণা ইতিহাসকে এক লহমায় বদলে দিতে পারে। সাক্ষাৎকারটি মেজর ডালিমের। কে এই মেজর ডালিম? মেজর ডালিম হলো বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন সেই হত্যাকারীদের মধ্যে প্রধান এক চরিত্র। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে কিছু সেনাবাহিনীর সদস্য কার্যত বাংলাদেশের বিশ্বাসঘাতক দ্বারা হত্যা করা হয়। এর পিছনে এক বৃহত্তর ষড়যন্ত্র ছিল, আপনারা হয়তো অনেকেই জানেন। এই ষড়যন্ত্রকারীদের অন্যতম ছিল এই মেজর ডালিম, যিনি প্রায় 50 বছর পর এবার ক্যামেরার সামনে এসেছেন। এখানেই উঠেছে একাধিক প্রশ্ন। যিনি ইন্টারভিউটা নিয়েছেন, যেভাবে ইন্টারভিউটা প্ল্যানিং করা হয়েছে এবং যেভাবে ইন্টারভিউতে প্রশ্নপত্র সাজিয়ে যে কথাগুলো বলানো হয়েছে, তা নিঃসন্দেহে এ যাবৎকালের সব থেকে বড় ষড়যন্ত্র বলে আমার অন্তত মনে হচ্ছে। তিনি যে কথাগুলো বলেছেন তা শুধু বাংলাদেশের সংবিধানকে চ্যালেঞ্জ করে না, বাংলাদেশের ইতিহাসকে চ্যালেঞ্জ করে না, তা আন্তর্জাতিক স্তর এমনকি জাতিসংঘের একাধিক তথ্যকে বদলে দিতে পারে এবং সরাসরি এই জাতিসংঘের একাধিক তথ্যকে কিন্তু তিনি চ্যালেঞ্জ করে বসেছেন। প্রশ্ন হলো 50 বছর পরে কেন হঠাৎ করে তার মনে হলো এই ধরনের কথা সর্বসমক্ষে এসে বলা যায়? যেহেতু বাংলাদেশের সরকারের অবস্থা অত্যন্ত অস্থিতিশীল, যেহেতু একটা পার্মানেন্ট কোনো সলিউশন বাংলাদেশের এই সরকার দেখাতে পারছে না, ঠিক সে সময় এসে মেজর ডালিমের এই ধরনের কথা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ষড়যন্ত্র বলে আমার মনে হয়। তিনি যে কথাগুলো বলেছেন এই কথার সপক্ষে কি যুক্তি, কি তথ্য, এমনকি বাংলাদেশের যে জাতিসংঘে যে তথ্য নথিবদ্ধ করা আছে তার সপক্ষে কিছু কথা আমি আজকে আপনাদের তুলে ধরবো। কিন্তু 1975 সালের 15ই আগস্টে ঘটা এই নির্মম হত্যাকাণ্ড শুধুমাত্র বাংলাদেশের বুকে যে ছুরিটা মারা হয়েছিল তা কিন্তু নয়। এই নির্মম হত্যাকাণ্ড কিন্তু আন্তর্জাতিক স্তরে মুক্তিযোদ্ধা ভারত, পাকিস্তান সকলের ক্ষেত্রেও কিন্তু অন্যতম বড় একটা শকিং একটা নিউজ ছিল। অর্থাৎ যারা বঙ্গবন্ধুকে ছুরি মেরেছিলেন তারা শুধুমাত্র বাংলাদেশের জন্য বিশ্বাসঘাতক ছিলেন সেটা ভাববেন না,
আন্তর্জাতিক স্তর কখনোই লড়াকু এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যাদেরকে হত্যা করে, তাদেরকে কিন্তু ক্ষমা করে না। তাই মেজর ডালিমকে রাতারাতি আপনারা ভগবান বানিয়ে দেবেন, এটা কিন্তু কোনোদিন আজ থেকে 50 বছর পরে এসে, মানে মুক্তিযোদ্ধার 50 বছর পরে এসে কখনো এটা সম্ভব হয় না। আসলে কে ভগবান কে শয়তান তা নির্ধারণ করার আগে যুক্তি শুনুন, তথ্য যাচাই করুন এবং আলটিমেটলি প্রশ্ন করুন যে 50 বছর পরে কেন, ঠিক কার ষড়যন্ত্রে হঠাৎ করে আপনি ক্যামেরার সামনে এলেন। আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এমনকি ভারত, পাকিস্তান, বাংলাদেশ সম্পর্কে একাধিক প্রশ্নচিহ্ন তুলে দিলেন। কার লাভ, কার ক্ষতি? এই প্রশ্ন যখন আপনারা নিজেরা করবেন, তখন দেখবেন আবেগ দ্বারা আপনারা আর ধাবিত হবেন না, চালিত হবেন না। যুক্তি দিয়ে ভাবুন এবং এই প্রশ্ন সরাসরি আপনারা তাদের করুন যারা এই মেজর ডালিমকে রাতারাতি ভগবান বানিয়ে দিয়েছে একদিনের নোটিশে। 1975 সালের 15ই আগস্ট, এরপরে বহুদিন পাত্তা পাওয়া যায়নি এই মেজর ডালিমের। 2009 সালে ডেইলি স্টার মেজর ডালিম কোথায় আছেন সে বিষয়ে একটি গবেষণা করেন। তারা বলেছিলেন মেজর ডালিমকে পাকিস্তানে জায়গা দেওয়া হয়েছে, অর্থাৎ দীর্ঘদিন তিনি পাকিস্তানে আত্মগোপন করে আছেন। এই পাকিস্তান থেকে তিনি ব্যবসার কাজে মাঝে মধ্যে লিবিয়াও যেতেন। অনেকে এটাও বলেন 2009 সালে যখন বিএনপি 4টে দলের সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল, সে সময় নাকি আত্মগোপন করে তিনি বাংলাদেশে 1-2বার এসেছিলেন। ডেইলি স্টারের পুরনো যদি রিপোর্ট দেখেন তাহলে এই কথা কিন্তু আপনারা বুঝতে পারবেন। পরবর্তীকালে 1996 সালে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যাদের প্রধান কাজ ছিল এই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে বিভিন্ন তদন্ত করা। সেই টাস্ক ফোর্সের রিপোর্ট বলে, সরকারি রিপোর্ট বলছে, এই মেজর ডালিম তৎকালীন সময় কিন্তু কেনিয়াতে ছিলেন এবং কেনিয়াতে থেকে তিনি তার ব্যবসা বাণিজ্য কিন্তু পরিচালনা করছিলেন। এবার তিনি যে কথাগুলো বলেছেন, দেখবেন এই কথাগুলো আওয়ামী লীগ কিংবা বিএনপির থেকেও অনেক বেশি অ্যাডভান্টেজ কিন্তু দিয়ে গেল জামাতকে। এবার পাকিস্তানে থেকে একজন এইরকম দেশের বিশ্বাসঘাতক এইরকম একটি ইন্টারভিউ দিচ্ছেন এবং তার ফলে বর্তমান সময়ে দাঁড়িয়ে জামাত সুযোগ সুবিধা পাচ্ছে, তা নিঃসন্দেহে আপনারাও হয়তো এর পিছনে ঘটে চলা একাধিক ষড়যন্ত্র এবং সমীকরণ মেলাতে পারছেন। অর্থাৎ এই মোহাম্মদ ইউনূস সরকার দিনের পর দিন যেভাবে জামাতি দ্বারা পরিচালিত হচ্ছে, যেভাবে পাকিস্তানের মৌলবাদকে এরা সমর্থন করছে, আজ মেজর ডালিমের এই ধরনের ইন্টারভিউ কিন্তু পুরো বিষয়টাকে আরো একবার শিলমোহর দিয়ে দিল। তাহলে 50 বছর পর হঠাৎ করে আত্মগোপন ছেড়ে বেরিয়ে এসে আমি ভগবান এই প্রমাণ করার তাগিদ হঠাৎ করে মেজর ডালিম কেন অনুভব করলেন, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। তিনি কি দাবি করেছেন? তিনি প্রথমে এক অদ্ভুত দাবি করেছেন। তিনি বলেছেন মুজিবুর রহমান পাকিস্তানে আর্মির কাছে আত্মসমর্পণ করেছিলেন। সত্য কি বলছে? সত্য বলছে শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার পর পাকিস্তানের সেনাবাহিনী তাকে কিন্তু অ্যারেস্ট করেছিল। অথচ তিনি বলছেন তিনি নাকি পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু ইতিহাস কখনো ভোলা যায় না। আপনাদের কাছে অনুরোধ, এই ইতিহাসকে কখনো আপনারা ভুলতে দেবেন না। মেজর ডালিমের সেই ঐতিহাসিক লাইভের পরে ওনার এই টোটাল লাইফটাকে বিশ্লেষণ করা হচ্ছে প্রতিনিয়ত, এমনকি তার সম্পর্কে নতুন নতুন তথ্য আসছে। একটা খুবই প্যাথেটিক তথ্য হচ্ছে যে ব্যক্তি জীবনে তিনি আসলে পিতা হতে পারেননি, বাট পিতা না হলেও তিনি একটা পালক সন্তান তিনি অ্যাডপ্ট করেছিলেন, আর সম্ভবত ওই কন্যা তিনি এখন অস্ট্রেলিয়াতে বসবাস করেন। আর এরপরে এই দেশের ছাত্র জনতাকে তিনি এখন নিজের আপন সন্তান তুল্য মনে করছেন। তিনি ভাবছেন ছাত্র জনতারা যে ঘটনা ঘটিয়েছে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা 1947, তারপর হচ্ছে 71, 75, 2024, এগুলা একই সূত্রে গাথা। তো যেহেতু একই সূত্রে গাথা, এখন যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারাও তার সন্তান সমতুল্য অথবা তার কমরেডসের মতনই, কারণ তাদের সকলের মিশনটার একটা প্রধান মিশন হচ্ছে তিনি মনে করছেন যে ভারতের কাছ থেকে এই দেশকে ফ্রি করতে হবে। তাদের প্রধান একটা মিশন হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে শেষ করে দিতে হবে অথবা বের করে দিতে হবে। সো এই এথিক্সে এখন আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে রাজনীতির মাঠে বিএনপি কিন্তু এই জিনিসগুলো পছন্দ করছে না। মেজর ডালিমের বক্তব্য নিয়ে একের পর এক বিএনপি নেতারা কিন্তু নানান ধরনের বক্তব্য দিচ্ছেন। তিনি যখন গতকালকে যে লাইভটা করেছেন, আমি এগুলো নিয়ে পরে একটা ভিডিও করবো। তবে ছাত্র জনতাকে তিনি এখন যে অফার করেছেন, আর ছাত্র জনতা যদি রাজি হয়ে যায় তাহলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে যাবে বাংলাদেশে। আর আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মেজর ডালিমকে তিনি বাংলাদেশে আসার অনুমতি দিবেন, কারণ পরিস্থিতি কোথাকার পানি কোথায় গড়াবে সেটা কেউ আইডিয়াই করতে পারছে না। তো মোটামুটি তারা একজন গার্ডিয়ান হিসেবে এখন মেজর ডালিমকে কিন্তু পেয়ে যাবেন, কারণ এই বিপ্লবের যেই উত্তরসূরি আজকে আমরা যে জুলাই আগস্ট বিপ্লব দেখছি, এখন আমরা যতটুকু বুঝতে পারতেছি তাদের কথায় যে এটা আসলে একটা লম্বা চূড়া চলমান প্রক্রিয়া ছিল। তো তিনি ছাত্রদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন, ইভেন ছাত্রদেরকে একটা অফার দিয়েছেন। অফারটা হচ্ছে ছাত্র জনতার যে বিপ্লবী কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখার তিনি সুযোগ পান, তিনি চাচ্ছেন তাদের এই কাজে সম্পৃক্ত হতে। তো তার বক্তব্য যে ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থাকে, মানে ছাত্রদের সাথে কমিউনিকেশন করে তার যে দীর্ঘ জীবন। সম্মানিত দর্শক, আপনারা চাঞ্চল্যকর প্রতিবেদন দেখতে পারলেন বর্তমানে দেশের আলোচিত খুবই চাঞ্চল্যকর নিউজ নিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত প্রতিবেদনে কি জানতে পারলেন ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। সেই সাথে বর্তমান দেশে কি হচ্ছে, কোথায় আনাচে কানাচে কী সব ঘটনা ঘটতেছে, দর্শক মণ্ডলী সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছেন সাংবাদিক ইলিয়াসের সঙ্গে সাক্ষাৎ দেওয়া এই মেজর ডালিমকে। কিন্তু বাংলাদেশের অনেক জনগণ এটা মানতে নারাজ যে এটা মেজর ডালিম। সম্মানিত দর্শক, এটা মেজর ডালিম নয়, আপনারা অনেকে মনে করতেছেন এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওতেও প্রচার হচ্ছে এটা মেজর ডালিম নয়। এমনকি সমন্বয়কদের কঠিন একটা বার্তা দিয়েছেন সাংবাদিক ইলিয়াসের টকশোতে মেজর ডালিম। তিনি বলেছেন যে এটা কোনো
আলাদা কোনো ব্যাপার নয় যে 24 সালে অভ্যুত্থান হয়েছে। আমরা যে শেখ মুজিবের সঙ্গে মানুষ যে বলে শেখ মুজিবার আহত হয়েছেন, মারা গিয়েছেন, আসলে শেখ মুজিবার মারা যায়নি, তাকে হত্যা করা হয়নি। শেখ মুজিবার নিহত হয়েছেন একটা সেনাগণ অভ্যুত্থানে। এমনই কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের টকশোতে মেজর ডালিম। দর্শক মণ্ডলী, নতুন করে আপনাদের আর কিছুই বলার নেই। আপনারা ভিডিওতে চাঞ্চল্যকর প্রতিবেদন জানতে পারলেন। এমনকি বাংলাদেশে কি ঘটতেছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই অনেক কিছুই জানতে পারতেছেন। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, এবং মেজর ডালিম যেসব কথা বলেছেন শেখ মুজিবরকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলকে নিয়ে, সেই সব কথাগুলো আপনারা কেমনভাবে দেখতেছেন? এটা কি আসলে রিয়েল ডালিম, নাকি এটা নকল ডালিম নিয়ে এসে সাজানো হয়েছে সাংবাদিক ইলিয়াসের টকশোতে? আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, কোনো আপডেট পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।